নির্বাচনের আগে বেশ আশাবাদী হয়ে উঠেছিল আমেরিকায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। তাদের অনেকের ধারণা ছিল যারা এদেশে গ্রাজুয়েশন করেছে তাদের অভিবাসন প্রক্রিয়া অনেক বেশি সহজ হবে। কিন্তু ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ক্রমেই কঠোর হচ্ছে তাদের জন্য নিয়মকানুন। প্যালেস্তাইনের পক্ষে আন্দোলনে যোগ দেয় বেশ কয়েকজন শিক্ষার্থী গ্রেপ্তার ও ডিপোর্টেশন চেষ্টার পাশাপাশি কড়াকড়ি করা হয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হার্ভার্ডে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির মতো ঘটনা। সবশেষে নতুন যে ঘটনা ঘটেছে তা হলো বিভিন্ন দেশের দূতাবাস ও কনসুলেটগুলোতে স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর পক্ষ থেকে পাঠানো এক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোনো ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেয়া বন্ধ রাখতে হবে। কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় পড়তে আসতে চান তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করে দেখা হবে। কি চেক করে দেখা হবে তা পুরো পরিষ্কার না হলেও ধারণা করা হচ্ছে সেখানে ইহুদি বিদ্বেষ কিংবা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পোস্ট আছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে যেসব শিক্ষার্থীরা এর মধ্যে ভিসা ইন্টারভিউর জন্য ডেট পেয়েছেন তাদের সাক্ষাৎকার অব্যাহত থাকবে। দেশের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হচ্ছে তার সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী ইলন মাস্কের। ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে নিজের অসন্তোষ গোপন করেন তিনি। বলেছেন তিনি মনে করেন এটা রাষ্ট্রের খরচ তো কমাবেই না বরং বাড়াবে। এটা তাদের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির কাজকে অবমাননাকর বলেও মনে করেন তিনি। ইলন বলেন এই বিলটা বিগ হতে পারে, বিউটিফুলও হতে পারে, কিন্তু দুটোই একসাথে বলে তিনি মনে করেন না। যদিও এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। গুরুত্বপূর্ণ দুটি আপডেট আছে ইউক্রেন ও গাজা যুদ্ধ বিষয়ে। আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন রাশিয়া আগুন নিয়ে খেলছে। গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোন করার পর কথা ছিল রাশিয়ার পক্ষ থেকে শান্তি চুক্তির ব্যাপারে একটি লিখিত প্রস্তাবনা পাঠানো হবে, কিন্তু এক সপ্তাহ পরও রাশিয়ার পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে খেপেছেন ট্রাম্প। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন তিনি। এই জন্য অবশ্য নতুন করে রাশিয়াকে 2 সপ্তাহ সময় দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রয়টার্স তাদের এক্সক্লুসিভ এক রিপোর্টে জানাচ্ছে রাশিয়া শান্তি আলোচনার জন্য তাদের প্রস্তাবনার খসড়া তৈরি করছে। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দুটি বিষয়। এক, ইউরোপের দেশগুলোকে লিখিত দিতে হবে তারা নেটোকে আর সম্প্রসারণ করার কোনো চেষ্টা করবে না। দ্বিতীয়ত, রাশিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তবে কবে নাগাদ এই প্রস্তাবনা লেখা শেষ হবে তা নিশ্চিত করেনি রাশিয়া। একই সাথে আগামী 2 জুন ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন যে আপডেট আছে সেটা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন তাদের হামলায় হামাসের গাজা অংশের সশস্ত্র শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ার মারা গেছেন। 7 অক্টোবর হামলার মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত ইয়াইয়া সিনোয়ারের ছোট ভাই তিনি। তবে হামাসের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি। তবে মন ছুঁয়ে গেছে জাতিসংঘে প্যালেস্তাইনের স্থায়ী প্রতিনিধির একটি বক্তব্য। গাজায় নিহত শিশুদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বক্তব্যটি আমরা একটু দেখে আসতে চাই। It's unbearable. How could anyone tolerate this horror? Excuse me, Mr. President. I have grandchildren. I know what they mean to their families. And to see this situation of the Palestinians without us having hearts to do something is beyond the ability of any normal human being to tolerate. একেবারেই নিদারুণ কষ্ট থেকে তিনি কথাগুলো বলছিলেন। আমরা প্রসঙ্গ পাল্টে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের রাজনীতি এখন আটকে আছে 6 মাসের গ্যাড়াকলে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলছে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন। বিএনপি বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে কিংবা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
এসব নিয়ে কথা বলবো আমরা। TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আপনার কাছে জানতে চাই, গতকালকের খবর কিন্তু এখনো প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে নানা বিষয়। সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের কনসুলেটগুলোতে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে নতুন করে সোশ্যাল মিডিয়া ভেটিং এর নীতিমালা প্রণয়ন করার আগ পর্যন্ত যাতে আর কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া না হয়। সামনেই কিন্তু সেমিস্টার রয়েছে এবং অনেকে প্রস্তুতি নিচ্ছেন, কারণ কাজটি 2 মাসের বেশি সময় লাগে, অর্থাৎ আবেদন করার পরেও ডেট পেতে বাংলাদেশের মতো দেশগুলোতে আরো বেশি সময় লাগে। এই সময় যখন শুধুমাত্র নীতিমালাটা তৈরি করা হচ্ছে না কিংবা কি করা হবে সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই ধরনের একটি বিপদে পড়ছেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে আছে। আসলে কি বার্তা যাচ্ছে তাদের কাছে? অনেক গুজব, অনেক গুঞ্জন বাজারে। ধন্যবাদ জুয়েল, এন্ড শুভেচ্ছা ডক্টর নাকিব এবং দর্শক শ্রোতা সবাইকে। আসলে দেখুন, এটা আমার মনে একটু আমাদের বিশ্লেষণ করতে হবে। হাউ ডিড ইট স্টার্ট? এটা কিভাবে শুরু হয়েছে? কেন ইউনাইটেড স্টেটস, যে দেশটাকে বলা হয় ইমিগ্রেন্ট, বিল বাই দ্য ইমিগ্রেন্ট, কান্ট্রি অফ ইমিগ্রেন্ট, সেখানে হঠাৎ করে দেখা যাচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারেও টাফার হয়েছে। আমরা জানি রিপাবলিকান পার্টি anti or against, whatever the immigrants. এবং সেটা যে শুধু বর্ডারে না, এখন যেটা দেখা যাচ্ছে যে আরেকটা গ্রুপ, যে গ্রুপটা কিন্তু স্টুডেন্ট হিসেবে আসে, আলটিমেটলি অনেকেই থেকে যায় এবং তারা তাদের পরিবারকেও ইভেন্টুয়ালি নিয়ে আসেন। এই গ্রুপটা কিন্তু আপনি দেখুন, এরা কিন্তু ইভেন্টুয়ালি দেশে লেখাপড়া করে তারা ইমিগ্রেন্ট হয়, ইমিগ্রেন্ট হওয়ার পরে কিন্তু এখানে বেশ হোয়াইট কালার জবে যায়, ভালো ভালো পজিশনে যায়। সো আমার কাছে মনে হচ্ছে এদের যে স্ট্র্যাটেজি বর্তমান গভর্নমেন্টের টু ফেভার দ্য মেইন স্ট্রিম মেজরিটি পপুলেশন, প্রিমিস বলেন বা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, এরা স্ট্র্যাটেজিক্যালি আমার মনে হয় এটা করছে। এবং এটা শুরু হয়েছে কোত্থেকে আমরা জানি, হার্ভার্ড, আমেরিকার সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি। সেখানে কিভাবে শুরু হলো যে প্যালেস্টাইনের পক্ষে, যেহেতু অনেকেই মাস রেভলিউশন করেছেন ওখানে, সেটার জন্যই এটা করা হচ্ছে এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে হয়েছে। সুতরাং ইটস স্ট্র্যাটেজিক। এবং এখানে দেখুন, এই দেশটাকে বলা হয় একাডেমিক ফ্রিডম ফর স্টুডেন্ট, একাডেমিক ফ্রিডম ফর ফ্যাকাল্টি মেম্বার, মুক্ত মুক্ত চিন্তা, মুক্ত চর্চা দেশ বলা হয় এখানে। সো আমার কাছে, আমরা জানি, আমি এবং ডক্টর নকিব দুজনেই বর্তমানে পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়ে। আমি কোনো মতেই কিন্তু নিজেকে কনভিন্স করতে পারি না হোয়াট এম আই সিইং হিয়ার নাও, হোয়াট ইজ হ্যাপেনিং। তা আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা অত্যন্ত ডিপ থিঙ্কিং এর একটা স্ট্র্যাটেজিক পলিসি। নাম্বার 1, বর্ডার কন্ট্রোল করো। আমরা কিন্তু সবাই কিন্তু যেগুলো অবৈধ ইললিগাল ইমিগ্রেন্ট আসছে, পদ্ধতিগতভাবে আসছে না, বিভিন্ন প্রসেসের প্রক্রিয়ার মাধ্যমে আসছে না, তাদের বিরুদ্ধে আমরা চাই না দেশে কিন্তু আপনার whatever the way that the terrorist or whatever, like the people with mobbing, robbing tendency, we don't want them to come to this country. Nobody likes it. Number 1, ধারাভাবে কিন্তু এটা যে বর্ডারে কিন্তু যারা সাধারণ মানুষ আসতে না পারে, সাধারণ অসাধারণ whatever it is, ওইটা এক ধরনের স্টপ করা। এইদিকে যেটা সবচেয়ে বড় গ্রুপ যেটা হচ্ছে, এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট গ্রুপ, বিশেষ করে এই গ্রুপটাই প্রতিবোধে আমার কাছে মনে হয় যে এখানে মেজরিটি পিপল they are afraid of, because আমাদের মতো লোক আমরা যারা আসি, আমরা এখানে পড়াশোনা নিয়ে আসি, আমরা আমাদের স্কিল নিয়ে আসি, আমরা আমাদের মেধা নিয়ে আসি, এবং এরা স্বাভাবিকভাবে ম্যাক্সিমামে আমি যতটুকু জানি থেকে যায় আসলে ইউনাইটেড স্টেটস। এখান থেকে বেশ করে ডেভেলপিং কান্ট্রিজ থেকে এসে কেউ ফেরত যায় না, প্লাস আবার অন্য কান্ট্রি থেকে আপনার স্কিল বিষয় বা দক্ষতার ব্যাপার মাধ্যমেও কিন্তু অনেকে আসছে। এই গ্রুপটাকেই আমার মনে হচ্ছে বেশি টার্গেট করা হচ্ছে এখন, কারণ তারা রাইট আফটার এডুকেশন, রাইট আফটার ইমিগ্রেশন হিয়ার, যদি অন্য কান্ট্রি থেকে আসেও আপনার H1B ভিসা বা আমেরিকার যে অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে, আউটস্ট্যান্ডিং প্রফেসর, প্রফেশনাল উইথ
আউটস্ট্যান্ডিং এবিলিটিস, এই যে বিভিন্ন ক্যাটাগরি যেগুলো আছে তার মাধ্যমে আছে, তারা কিন্তু সরাসরি কিন্তু একটা ভালো চাকরিতে চলে যায় এবং আলটিমেটলি খুব দ্রুত কিন্তু এরা এদেশে ডিসিশন মেকিং, পলিসি মেকিং এ চলে যায়। I think all these things, factored because আপনি যদি খুব ডিপলি এটা চিন্তা করেন, বিশ্লেষণ করে দেখেন, হোয়াট ইজ জাস্ট টু রিড বিটুইন দ্য লাইন, যে অ্যান্টাই ইমিগ্রেন্ট যেটা ফর হোয়াট অ্যাকচুয়ালি আমরা জানি এদেশের হচ্ছে মূল অর্থনীতির মূল চালিকা শক্তি যে কোনো দেশের জন্য হচ্ছে আপনার জনশক্তি, এবং সেই জনশক্তি কিন্তু আপনার দেখুন বিভিন্ন দেশ থেকে এখানে অনেকে বলা হচ্ছে ব্রেইন ড্রেইন করে নিয়ে আসছে। And that is true. That's what is happening. মেধাগুলোকে এখানে নিয়ে আসছে এবং সেগুলো থেকে যাচ্ছে। সো এখানে ভয় যেটা বলছিল যে যে আসলে মাইনরিটিস বিকামিং দ্য মেজরিটি, আমার মনে হচ্ছে এগুলো সব স্ট্র্যাটেজিক ভাবে, কৌশলগতভাবে অন্যান্য ইয়েগুলো সাউথ আফ্রিকার সিচুয়েশন দেখেন, এগুলো আমি আই রিয়েলি সেন্স সামথিং more, racism or whatever you want to say, that kind of thing, or supremacy. I don't want to lose it to the minority. আমার মনে হচ্ছে যে বর্তমান যে সরকার তাদের একটা ইয়া ছিল, মূল এজেন্ডা ছিল এটাই, বিভিন্ন ক্ষেত্রে বলেছে যে মেক আমেরিকা গ্রেট এগেইন, এবং আমরা উই আর হিয়ার ফর ইউ, হিয়ার উইথ ইউ, এই ধরনের আমরা জানি যে অ্যান্টাই ইমিগ্রেন্ট এবং ফেভারিটিজম টু দ্য মেইন স্ট্রিম পপুলেশন, এই ধরনের কিন্তু পার্টি প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমরা জানি পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু তারা যথেষ্ট পপুলার হয়েছে। আমরা দেখুন 7টা সুইং স্টেট সবগুলাতে কিন্তু তারা, অর্থাৎ তাদের যে টেক্সটিং এবং মেসেজিংটা ছিল based on this issue. There are groups like, no matter in both sides, Democratic Party or Republican Party, এই ইস্যুগুলোতে বোধহয় nobody like to lose their majority and the grip on the ground. I can sense it this way, this is what I've been thinking, like, why is it happening? People know about this, what this leadership actually, the way unveiling everything, radically thinking, but why, is happening. So, আমার মনে হয়, if you read between the line এবং background নেপথ্যে যদি দেখেন, these factors, এবং এটা অসুবিধাটা করে আপনি দেখুন, এখন বিশ্ববিদ্যালয়গুলো অলরেডি কিন্তু একটা জিনিস আমরা জানি যে এটা হচ্ছে এনরোলমেন্ট ক্লিফ, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এনরোলমেন্ট কিন্তু কমে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাড়া। কারণ কোভিড এর সময়ে যে গত 3 বছরে আমরা দেখেছি লেস the student graduated from high school. So এটা রিপল ইফেক্ট কিন্তু এখন পড়ছে, হাই স্কুল থেকে গ্রাজুয়েট না হলে তো বিশ্ববিদ্যালয়গুলো আসবে না, সেটা একটা কথা। আরেকটা হচ্ছে আপনি দেখুন এই অবস্থায় যেহেতু এনরোলমেন্ট কমছে এবং তার উপর যদি আপনি ভিসা রেস্ট্রিকশন এইভাবেই করেন, তাহলে তো বিশ্ববিদ্যালয়ে এদেশে তো আমরা কেউ আপনার ফার্স্ট অপশন দেবে না। তো উই আর গোইং টু লুজ দিস অ্যাকচুয়ালি দ্য স্মার্ট পিপল, লাইক যেটা নিয়ে আমেরিকা বিল হয়েছে। এখন দে উইল গো টু অস্ট্রেলিয়া, দে উইল গো টু কানাডা, দে উইল গো টু নিউজিল্যান্ড, দে উইল গো টু ইউকে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইংলিশ স্পিকিং কান্ট্রি, এন্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট থ্রেট। এবং এইটার মাধ্যমে কিন্তু ইনোভেশন বলেন এদেশের সবকিছু কিন্তু হয়েছে কিন্তু এই বিশেষ ক্লাসটা দিয়ে। সো ইউ আর গোইং টু লুজ ইট। এবং হার্ভার্ডে বলা হচ্ছে যে অ্যান্টাইসেমিটিজম কোনো কথা বলা যাবে না, যেটা আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে সেলফ কনফ্লিক্টিং। আমরা বলছি যে এখানে মুক্ত চিন্তার দেশ, মুক্ত ভাবনার দেশ, মুক্ত চর্চার দেশ, সেগুলো কোথায়? একাডেমিক ফ্রিডম গুলো কোথায়? So all those things factor, eventually this is going to cost United States in terms of the brain, in terms of innovation. Eventually you are not going to feel it right away, but after a few years you're going to start feeling this. So that's my analysis. জি, অনেক ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান। আপনার কাছেও সেটি জানতে চাই, যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে বর্ডার বন্ধ করো, ইলিগাল যারা ঢুকছে তাদেরকে বন্ধ করো, যারা ক্রিমিনাল হিসেবে অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে তাদেরকে বের করে দাও, অনেকেই সমর্থন করছিল অভিবাসীদের এই বিষয়টি। কিন্তু যখন আপনি শিক্ষিত জনগোষ্ঠীকে টার্গেট করছেন, আপনি টার্গেট করছেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছে, টাকা দিয়ে পড়ছে এবং পরবর্তীতে হয় চলে যাচ্ছে, থাকলে আপনার দেশের অর্থনীতি, আপনার দেশের নানা প্রযুক্তি বিভিন্ন খাতে অবদান রাখছে, তাদেরকে যখন টার্গেট করা হয়, যেটি প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর বলার চেষ্টা করলেন, কোথাও কিছু একটা ঘটছে কিংবা কোনো একটা জায়গায় কিছু একটা তৈরি হচ্ছে যে এখন অভিবাসী হলেই ধরতে হবে কিংবা তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আপনার কাছে কি তেমনটি মনে হয়? জি, ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জি, গোলাম মাতবর ভাই সুন্দর আলোচনা করেছেন, তবে এখানে কিছু বিষয় যোগ করতে চাচ্ছি। আমি প্রথমে পরিষ্কারভাবে বলে নিতে চাই যে
এই স্টুডেন্ট ইমিগ্রেশনের উপরে যেই ক্র্যাকডাউন, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ ট্রাম্পস ইমিগ্রেশন পলিসি পিরিয়ড। আমরা ডেফিনেটলি ইলিগাল ইমিগ্রেশনের কথা যেটা বলছি সেটার সাথে এই স্টুডেন্ট ভিসা বন্ধের কোনো সম্পর্ক নেই। আমরা যদি দেখি যে এটা এই জায়গায় আমরা কিভাবে আসলাম, শুরুতেই একেবারে শুরুতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর উপরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিছু নীতিমালা আরোপ করেছে। যেই নীতিমালা আরোপের কারণে বিশ্ববিদ্যালয়গুলো, আমি এবং গোলাম মাতবর ভাই আমরা বিশ্ববিদ্যালয়তে পড়ানোর কারণে আমরা জানি যে ডিইআই যে বিষয়টা আছে, এবং আমি নির্দ্বিধায় এটা স্বীকার করে নিব যে এই ডিইআই এবং ডাইভার্সিটির সুযোগ নিয়ে কিছু কিছু বিশ্ববিদ্যালয় অনেক বাড়াবাড়ি করেছে, যে একেবারে টোটালি এন্টাই এলজিবিটি কিউ কথা কিংবা রাইট উইং রিলিজিয়াস ভিউকে টোটালি সাপ্রেস করা হয়েছে। এটা কিছু ঘটেছে এবং এটারই একটা আউটবার্স্ট আমরা কিন্তু দেখছি, যেটাকে এক্সট্রিম অবস্থায় নিয়ে গিয়েছে ট্রাম্প প্রশাসন। এবং এই স্টুডেন্ট ভিসা ক্যান্সেলের মূল কারণটা হলো ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বে যে জনমত তৈরি হয়েছে, এই জনমত তৈরির একটা বিরাট ক্ষেত্র হলো এই বিশ্ববিদ্যালয়গুলা। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়াতে মেইন স্ট্রিম মিডিয়াগুলা, সিএনএন, বিবিসি সহ মেইন স্ট্রিম যে মিডিয়াগুলা আমেরিকাতে, এমএসএনবিসি, ফক্স নিউজ, এগুলার মাধ্যমেই মানুষ সংবাদ পেত এবং এই সংবাদগুলা মুসলিম বিশ্বকে এবং আফ্রিকাকে একটা মনস্টার হিসেবে প্রেজেন্ট করত, আংশিক সত্য প্রেজেন্ট করত। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এই তথ্য প্রবাহ কিন্তু অনেক আনসেন্সার্ড, আনফিল্টার্ড ওয়েতে মানুষের কাছে আসা শুরু করলো। এবং এরপরে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যালগোরিদমের কারণে এই জেনোসাইডের বিষয়গুলোকে সাপ্রেস করা হলো। এবং একেবারে সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধুমাত্র টিকটক এই ধরনের অ্যালগোরিদম ব্যবহার করতো না, যার কারণে টিকটককে বন্ধ করে দেওয়ার বিভিন্ন প্রচেষ্টা হলো, এগুলো আমরা দেখেছি। তারপরে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরপরই বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর উপরে যে নিষেধাজ্ঞাগুলা দিয়েছে, যে তাদের কথা না শুনলে, ডিইআই বাদ না দিলে তাদের ফান্ডিং কেড়ে নেওয়া হবে। এবং এখানে আমরা দেখেছি যে ইউনিভার্সিটিগুলার একেবারে কিছুই করার ছিল না, তারা একেবারে সারেন্ডার করেছে। কিন্তু বড় ইউনিভার্সিটি লাইক হার্ভার্ড এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা, যেহেতু তাদের কিছু ক্যাপাসিটি আছে, তাদের কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, যে ফেডারেল গ্র্যান্ট না পেলেও তারা সার্ভাইভ করতে পারবে, তাদের এন্ডাওমেন্ট গুলো অনেক বড়, এই জন্য তারা ট্রাম্প প্রশাসনের এই নির্দেশগুলোকে ডিফাই করেছে। এবং আমরা দেখেছি যে শুরুতেই প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, ইভেন তাদের একটা পার্কিং টিকিট থাকলে পরেও তাদের সেভিস এর মাধ্যমে ভিসা ক্যান্সেল করার একটা চেষ্টা হয়েছে, কিন্তু আদালতের কারণে সেটি ডিউ সম্ভব প্রসেস হয়নি। প্রফেসর ডক্টর নাকিব রহমান, একটু হয়তো থামাতে হচ্ছে আপনাকে, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার এই প্রসঙ্গে আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে বিশ্লেষক হিসেবে যুক্ত আছেন নিউ জার্সি মনমাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর গোলাম মাতবর এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিব রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। এবং ডক্টর নাকিব রহমান, যে বিশ্লেষণ আপনার কাছে শুনছিলাম, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কেন এখন নতুন করে তাদের উপর নানা ধরনের কঠোরতা প্রয়োগ করা হচ্ছে? যে আমি যেটা বলছিলাম, যে এটার যদি আমরা উৎপত্তিটা দেখি, যে হার্ভার্ডকে প্রথমে অলমোস্ট $2.6 বিলিয়ন গ্র্যান্ট বন্ধ করে দিল, ফ্রিজ করে দিল, তারপরেও তারা ডিফাই করলো এটাকে। তারপরে $100 মিলিয়ন ফান্ডিং রিভিউর জন্য পাঠালো। তারপরে বলল যে হার্ভার্ড কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আনার জন্য যে সিভিসের যেই অ্যাপ্রুভাল, সেটা ক্যান্সেল করে দিল। অর্থাৎ হার্ভার্ডে যে এক্সিস্টিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে হয় দেশে চলে যেতে হবে, না হলে অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার করতে হবে। এবং সেটার ব্যাপারেও হার্ভার্ড যখন ব্যবস্থা নিল, তখন কোর্ট থেকে এই অর্ডারের উপরে স্টে করা হলো। সো একটার পর একটা কোর্টে যখন ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন পরাজিত হচ্ছিল, তখন আজকে মানে কয়েকদিন আগের যেই টোটাল ভেটিং এর যে বিষয়টা, সেটা টোটালি মানে কি বলা যায়, যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার সমাধানের মতো, যে একেবারে স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্টই ক্যান্সেল করে দিল। সো এখানে যদি আমরা দেখি যে তাদের মূল উদ্দেশ্য হার্ভার্ডকে পানিশ করা, কিন্তু আমরা যদি দেখি যে আমেরিকাতে সবচেয়ে বেশি 2023-24 সালে টপ 10 ইউনিভার্সিটিগুলো যদি দেখি, যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এনওয়াইইউতে এসেছে অলমোস্ট 25,000 স্টুডেন্ট বিদেশ থেকে, ফরেন স্টুডেন্ট। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে 20,000, কলম্বিয়াতে 19,000,
ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে 12,000, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে 18,000-এর মতো, আরবানা শ্যাম্পেনে এরকম বেশ অনেক, বস্টন, ইউনিভার্সিটি অফ মিশিগান, কার্নেগি মেলন, তারপরে ইউসিএলএ, এগুলো হলো টপ 10 ইউনিভার্সিটিগুলোর মধ্যে। সুতরাং মানে যদিও হার্ভার্ডকে পানিশ করার উদ্দেশ্য, কিন্তু হার্ভার্ডকে কিন্তু আসলে পানিশ করা যাচ্ছে না। এবং তার উপরে যদি আমি আরেকটু যোগ করতে চাই যে ন্যাশনাল সিকিউরিটি যদি একটা বিষয় হয়, মার্কো রুবিও বলছেন যে আমেরিকাতে আমরা এমন কাউকে প্রবেশ করতে দিতে চাই না যারা আমেরিকার জন্য বিপজ্জনক। গোলাম মাদবর ভাই এবং আমি F1 ভিসাতে এসেছি, গোলাম মাদবর ভাই সম্ভবত এসেছেন। আমরা যারা F1 ভিসাতে এসেছি তারা কিন্তু সবচেয়ে বেশি নন ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে ক্রিটিক্যালি ভেটেড ভিসা ক্যাটাগরি হলো F1 ভিসা। আফটার 9/11 যারা এসেছেন তাদেরকে অনেক ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্স পার হয়ে কিন্তু আসতে হয়। অন্য যে কোনো ভিজিট ভিসা থেকে শুরু করে বিজনেস ভিসা কিংবা অন্য যে কোনো ভিসার থেকে স্টুডেন্ট ভিসা যারা নিয়ে আসে তাদেরকে একেবারে ম্যাক্সিমাম ভেটিং এর মাধ্যমে আসতে হয়। এবং এরপরও যদি অ্যাডেড ভেটিং করা হয় এবং যেই ডেফিনেশনটা দেয়া হচ্ছে অ্যান্টিসেমিটিজমের, যে আপনি এই জেনোসাইড, শিশু হত্যা, এটার ব্যাপারে আপনি ফেসবুকে আপনার কোনো কন্টেন্ট থাকলে পরে আপনাকে বেসিক্যালি তারা যেটা প্রস্তাব করছে যে এআই জেনারেটেড একটা মানে পদ্ধতি দ্বারা শুরু করবেন। তবে সত্যি মানে বিষয়টা হলো যে মানে হু আর ইউ কিডিং, মানে যারা সত্যিকার অর্থেই অ্যান্টিসেমেটিক তারা তো সোশ্যাল মিডিয়াতে এসে এটা জানান দেবে না। মানে আপনার আমরা দেখেছি যে এই কমিউনিস্ট ফোবিয়ার কারণে এখনো পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশনে আপনাকে বলতে হয় যে আর ইউ এ মেম্বার অফ কমিউনিস্ট পার্টি, জিজ্ঞেস করা হয় যে আর ইউ এ টেরোরিস্ট। এখন বিষয়গুলো হলো যে যারা আসলে সন্ত্রাসী তারা কি সেলফ রিপোর্ট করবে? সো এটা একটা মানে ওয়েস্টেজ অফ ট্যাক্স পেয়ার্স মানি, এটার কোনো মানে হয় না। এবং এর মাধ্যমে এটা একটা ডেসপারেশন, মানে ইহুদি স্বার্থ রক্ষার জন্য, জায়নিস্ট স্বার্থ রক্ষার জন্য আমি বলবো যে আপনি এই ভেটিং এর মধ্যে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবেন মানে ইহুদি ধর্মাবলম্বীরা যারা জেনোসাইডের ব্যাপারে অফিসিয়ালি ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে, টিকটকে সবচেয়ে বেশি ভোকাল। জুইশ ভয়েস ফর পিস, একটা জুইশ অর্গানাইজেশন, এটাকে অ্যান্টিসেমেটিক একটা অর্গানাইজেশন হিসাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সো ইটস নট গোয়িং টু হেল্প। মানে ডেসপারেশনটা এমনই আমরা দেখছি যে ইভেন গ্যারি লিনেকারের কথা আমরা জানি, যে লেজেন্ডারি সকার প্লেয়ার, ইংল্যান্ডের সেলিব্রেটেড সকার প্লেয়ার, তাকে সে এই জেনোসাইডের সমালোচনা করার কারণে বিবিসি থেকে তাকে চলে যেতে হয়েছে। সো এই বিষয়গুলা হলো ডেসপারেট মুভ, এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এইসব কাজের মাধ্যমে আমেরিকার অর্থনীতি স্ট্রাগল করছে, অর্থনীতিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। আমি সবসময় যেটা বলি যে পৃথিবীতে আমেরিকা শুধুমাত্র সামরিক শক্তির জন্য ডমিনেট করছে না, আমেরিকা দুনিয়াকে ডমিনেট করছে এটার অ্যাবসলিউট এক্সেলেন্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং এই স্টুডেন্ট ভিসার উপরে ক্র্যাকডাউনের মাধ্যমে এটাকে কম্প্রোমাইজ করছে। এবং গোলাম আকবর ভাই যেটা বললেন আমি এগ্রি করি যে স্টুডেন্টরা এত মানে ঝামেলা পোহায় আমেরিকাতে আসার তাদের আর কোনো দরকার নাই, তারা কিন্তু অন্য দেশে চলে যাবে। অলরেডি আমরা দেখছি যে হংকং এর প্রাইম মিনিস্টার বলেছে যে হার্ভার্ডে যাদের আসতে অসুবিধা হচ্ছে তাদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে হংকং, এবং অনেক বাইরের ইউনিভার্সিটি গুলা এই কাজ করবে। সো আমেরিকা উইল বি লুজিং অন ট্যালেন্ট, America will be compromised on science and technology, and that is ultimately going to affect America financially, and that will compromise America's supremacy in international arena. জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর গোলাম মাদবর। আমরা একটু প্রসঙ্গ পাল্টে অর্থনীতির দিকটাতে যেতে চাই। সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, যেটি হাউসে বেশ খুব অল্প এক ভোটের ব্যবধানে জিতেছে, এবং অনেক রিপাবলিকানরা এটার বিরোধিতা করছিল, সেনেটে জন্য অপেক্ষা আছে। কিন্তু এটি নিয়ে এর মধ্যেই কথা বলছেন এমন একজন লোক যিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, কিংবা যিনি $250 মিলিয়ন উপরে খরচ করছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জেতার জন্য। তিনি এখন বলছেন যে এটি নিয়ে তিনি একটু হতাশ, এটি আসলে খরচ আরও বাড়াবে। ডোজ করা হয়েছিল খরচ কমানোর জন্য, এখন এই বিলের মাধ্যমে এই খরচটা যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তাহলে তিনি আসলে এটিকে বিউটিফুল কিংবা বিগ বলে মনে করছেন না একসঙ্গে। তার এই প্রতিক্রিয়া প্রকাশ্যে জানানো, সেটিকে আপনি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের রসনটা আসলে কোন দিকে যাচ্ছে? তার আগে আমি দুটো কথা বলতে চাই। আসলে আমেরিকান ইমিগ্রেশন পলিসি কিন্তু ইজ নট দ্যাট ইজি। আর আমেরিকান ইমিগ্রেশন পলিসিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ওই ধরনের কোনো ভায়োলেন্স নাই যেটা হোমল্যান্ড সিকিউরিটিতে। আপনি ইউ হ্যাভ টু জাস্ট সামটাইমস
to see what's actually happening with the Fox News এবং কিভাবে তারা স্ট্র্যাটেজিক্যালি কি করছে। ডোনাল্ড ট্রাম্প ইজ নট জাস্ট ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে কিন্তু অনেকটা রাইট উইং একটা গ্রুপ আমরা জানি, যেটা যে 37% বলি যেটা বেসটা, সেটা কতটুকু ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি আমরা সেটা জানি, খুব ভালো করে জানি। তারা খুব স্ট্র্যাটেজিক ভাবে যেটা আগাচ্ছে আর কি। আর আমি আসলে দেশে এসেছি কিন্তু TN ভিসা, ট্রেড নাফটা, as an outstanding professor, the highest category of US immigration. I did not come to H1B. I came here as a Canadian. So anyway, আসলে দেখুন, ইলন মাস্ক শেষ পর্যন্ত যে আমি জানি আসলে কিছুটা আসবে দুজনের ভিতরে, আলটিমেটলি একটা পর একটা ইস্যু। আমি এটা ইলন মাস্কের আমি বলবো ভালো দিক যেটা, সেটা বলছে সে যেটা আমাদের রেভিনিউ তার থেকে এক্সপেন্ডিচার বেশি, যেটা উনি বিগ অ্যান্ড বিউটিফুল বলছে, এবং সে খুব সুন্দরভাবেই বলছে, ইট ক্যান বি বিগ অর ইট ক্যান বি বিউটিফুল, ইট ক্যান নট বি টুগেদার। খুব মানে ল্যাঙ্গুয়েজে সে যেটা বলেছেন আর কি, যে সে এবং সে দেখিয়েছেন যে কোথায় কোথায় কত খরচ করছে, এবং আলটিমেটলি তাকে আনা হয়েছে কিসের জন্য, গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডস যেটা বলা হয়, it definitely is going to affect, এবং তারা অলরেডি কিন্তু 275,000 employees, they lose their job, all those, he's doing one after another. এবং যেটা বিলে যেটা এখন দেখাচ্ছে যে সে ব্যয়ের খরচ যেটা দেখাচ্ছে, যে এক্সপেন্ডিচার প্যাটার্ন যেটা, that's going to supersede. So that's what exactly he's saying, that it cannot be big and beautiful, and it cannot actually sustain the economy the way you brought me here. He is giving a message to President Trump that this is not the way that I want to see. এবং ওভারঅল এই পর্যন্ত যেটা দাবি করা হচ্ছে, they save a lot of the dollar, lot of money and the resources, the budget, through dots. That's what, by cutting the jobs or doing other things. So I think he's giving kind of, the signal to the president that this is not the way I want to work. If you want my, the contribution, if you want my skill, I don't want to see that, your expenditure is going to supersede the revenues. That's going to be definitely taking it to the deficit budget. ওকে, আমরা প্রফেসর ডক্টর তাকিবুর রহমান আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি চলে যেতে চাই। সরাসরি যেতে চাই এই কারণে যে বাংলাদেশে বেশ কিছু উত্থান পতন ঘটেছে গত সপ্তাহে, বিশেষ করে সেনাপ্রধান বক্তব্য রাখলেন, এরপর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করলেন তার ঘনিষ্ঠদের কাছে। পরবর্তীতে আমরা দেখলাম সব দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক হলো যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন, এবং সেখান থেকে বের হওয়ার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং বলছে যে আগামী জুন মাসের পরে তিনি একদিনও ক্ষমতায় থাকবেন না এবং এই জুন মাসের মধ্যে তিনি নির্বাচন দেবেন। কিন্তু আমরা গতকালকে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন প্রধান উপদেষ্টা এবং তার প্রেস উইং এর এই ঘোষণায় তিনি হতাশ। প্রধান উপদেষ্টা বর্তমানে জাপান সফরে আছেন, সেখান থেকেও প্রেস উইং বলছে যে জুন মাসের মধ্যে নির্বাচন দেবে। কিন্তু বিএনপি একটি জনসভা করেছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং সেখানে তাদের দলের মূল নেতা হিসেবে যিনি এখন পরিচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে, হতে হবে একেবারে চাপ দিয়ে তিনি বলছেন দিতে হবে। এই মুহূর্তে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইলেই কি অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডাগুলো নিয়ে এসেছে সেটি পূরণ করা সম্ভব, নাকি আপনার কাছে মনে হচ্ছে কেন আসলে বিএনপি বারবার ডিসেম্বরের কথা বলছে, জুনে রাজি হচ্ছে না কেন তারা? এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন, তারপর আমি চেষ্টা করব। বিষয়টা হয়েছে যে অবশ্যই আমরা একটা গণতন্ত্রহীন অবস্থার মধ্যে ছিলাম দীর্ঘদিন বাংলাদেশে। আমি আমার দৃষ্টিতে গণতন্ত্রের শেষ দিন ছিল 28শে অক্টোবর 2006 সাল। তারপর থেকে বাংলাদেশ গণতন্ত্রহীন একটা অবস্থার মধ্যে আছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করে ফেলা হয়েছে, পুলিশ প্রশাসনকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো সেই ধ্বংসের স্তূপ থেকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সবার সহযোগিতা এবং ধৈর্যটা অনিবার্য। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা আছে এবং তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, এবং সেই দাবি দাওয়া নিয়ে তারা মাঠে থাকবে, এটাই স্বাভাবিক। এবং এটার সাথে সাথে আমাদেরকে এটাও স্মরণে রাখতে হবে যে একজনের দাবি, এটা একটা রাজনৈতিক দলেরই দাবি, এটা যেমন অন্য সবাই একেবারে 100% গ্রহণ করে নেবে এটাও যেমন মনে করার সুযোগ নেই এবং ঠিক না। সাথে সাথে
তাদের দাবিটাকে নিয়েও একেবারে মার্জিনালাইজ করে এটাকে নিয়ে ট্রোল করা, এটাকে ডিসমিস করা, এটাও খুব বেশি প্রোডাক্টিভ কোনো ফল না। সুতরাং বিএনপির যে দাবি রয়েছে, যে বিএনপির যে দাবি আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা, নিশ্চয়ই তাদের মধ্যে, তাদের কাছে হয়তো কোনো ইনফরমেশন আছে, তাদের হয়তো ভীতির কোনো জায়গা আছে যে ডিসেম্বরের পরে যদি ডেট চলে যায় হয়তো নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং এটাকে একেবারে উড়িয়ে দেওয়াটাও ঠিক না। সাথে সাথে অন্য যারা আছেন স্টেক হোল্ডার, তাদেরকেও জাস্টিফাই করতে হবে যে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব না, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে কিংবা এপ্রিল মাসে কিংবা জুন মাসে যদি নির্বাচন হয়, মার্চে যে নির্বাচন হওয়া সম্ভব না কারণ এটা রমজানের মধ্যে, এবং প্রবাবলি মে মাসেও সম্ভব না কারণ শেষের সময় হজ এবং কোরবানি। সুতরাং কয়েকটা ফিজিবল ডেট আছে। সো এখন বিএনপির যে দাবি আছে সেই দাবির যৌক্তিকতা বিএনপি পেশ করবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কি কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবেন না, কেন জানুয়ারিতে তাদের যেতে হবে, কেন ফেব্রুয়ারিতে যেতে হবে, কেন এপ্রিলে যেতে হবে, এটাকেও জাস্টিফাই করতে হবে। এখন যদি আমরা সবাই মিলে গোয়ার্তুমির একটা জায়গায় চলে যাই তাহলে পরে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে দেশ। সুতরাং এখানে সবাইকেই রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেফিনেটলি যেন তেন ভাবে নির্বাচন করলে পরে আমরা সেই আগের অবস্থাতেই ফিরে যাব। কিছু যৌক্তিক সংস্কার করতে হবে, এবং খুব মেজর কোনো সংস্কার একটা নির্দলীয় ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না। এবং অবশ্যই ভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু বিষয় মতানৈক্য থাকবে, কিছু কিছু বিষয় মতৈক্য থাকবে। তো যেই বিষয়গুলাতে সবাই এগ্রি করছে, সব রাজনৈতিক দল এগ্রি করছে, লেটস ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্যাট, এবং সেই সংস্কারগুলা করে, যেই সংস্কারগুলোর মাধ্যমে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, সেই নির্বাচনটা যদি নভেম্বরেও করা যায় কেন নভেম্বরে হবে না, যদি সেটা ডিসেম্বরেও করা যায় কেন ডিসেম্বরে হবে না, এবং সেই সংস্কারগুলো করতে গিয়ে যদি ডিসেম্বর কোনো কারণে ডিসেম্বরের থেকে একদিন দুই দিন পরে যায়, আমার বিশ্বাস যে বিএনপি তো অবুঝ রাজনৈতিক দল না, অবশ্যই তারা তাদের প্রেশার দেবে, তারা তাদের কথা বলবে, কিন্তু যৌক্তিকতা যদি দেখানো যায় যে যে কারণে নির্বাচনটা আরো ভালোভাবে করা যাবে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে পারবে যেখানে ক্ষমতার ভারসাম্য রয়েছে, সেটা করতে গিয়ে যদি আমাদের এক দুই সপ্তাহ দেরি হয় ডিসেম্বরের থেকে, এক মাস দেরি হয় জানুয়ারি থেকে, আমার মনে হয় না যে এটা নিয়ে ইটস এ ডিল ব্রেকার। কিন্তু বিষয়টা হলো যে এখানে ডায়লগ কন্টিনিউ করতে হবে। বিএনপি একটা দাবি করতেই পারে এবং বিএনপি এই দাবির ব্যাপারে জোরালো অবস্থান নিতেই পারে, সাথে সাথে অন্যদেরকেও এই দাবিটাকে একেবারে ডিসমিস করে দেওয়া যাবে না, তাদেরকেও বলতে হবে যে, তাদেরকেও যুক্তি দিয়ে, ইন্টারিম গভর্নমেন্টকেও যুক্তি দিয়ে বলতে হবে যে কি কারণে তাদের সদিচ্ছা থাকতে হবে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করার। শুধুমাত্র বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, এই কারণে আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে দেব না, করবো না, এই মন মানসিকতাটাও কিন্তু ঠিক না। সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানের যে দাবি সেটা হলো যে আমরা যেন সেই অতীত বন্দোবস্তুতে ফিরে না যাই, একটা যৌক্তিক সংস্কার হতে হবে। এখনো ভোটার তালিকা হালনাগাদ হয়নি, প্রবাসীদের ভোটার অধিকারটা নিশ্চিত হয়নি, এগুলো করতেও কিছু সময় লেগে যাবে। সো এই অবিশ্বাসের জায়গাটা দূর করার জন্য স্টেক হোল্ডারদের মধ্যে ঘন ঘন ডায়লগ হতে হবে, এবং এই ডায়লগগুলোর মাধ্যমেই আমাদের মধ্যে সবার মধ্যেই বিভিন্ন রকম মতামত থাকতে পারে, আমরা সব বিষয় নিয়ে এগ্রি করব না, কিন্তু যেই বিষয়গুলো নিয়ে আমরা এগ্রি করি সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট যাতে আমরা দ্রুত করতে পারি সেই বন্দোবস্তটাও করা দরকার। এবং আমি বিশ্বাস করি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দীর্ঘদিন যে কাজ করেছেন তার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রতি ভালোবাসার একটা প্রকাশ করেছেন। আমার বিশ্বাস যে এই সরকার, বিএনপি কেউ দেশের অমঙ্গল চায় না, সব রাজনৈতিক দলই এখন যারা আছে, যারা সবাই রক্ত দিয়েছে এই জুলাই অভ্যুত্থানের জন্য, সবাই বাংলাদেশের একটা মঙ্গল চায়, একটা গণতান্ত্রিক সমৃদ্ধি চায়। নিজেদের মধ্যে কিছু গন্ডগোল হবে, কিছু মতানৈক্য হবে, এই বিষয়গুলা নিয়ে সমঝোতার জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো নিজেদের মধ্যে বসে কথাবার্তা বলা, এবং এই কথাবার্তার মাধ্যমেই, সংলাপের মাধ্যমেই এই সংকটটা উত্তরণ সম্ভব। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে। এই নির্বাচনটা ডিসেম্বরে হলে ভালো, যদি একটু দেরি হয় এতেও খুব বেশি ক্ষতি নেই, কিন্তু আমরা এই অবস্থার উত্তরণ চাই। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি একটা জাপান থেকে ফিরে এসে তিনি একটা টেন্টেটিভ সময় দেন যে এই সময়ের মধ্যে এই কাজগুলা হলে পরে নির্বাচন করা সম্ভব, আমার মনে হয় যে সবাই খুশি হবে এবং আমরা একটা সুন্দর অবস্থার দিকে আমরা
এগোতে যেতে পারবো। পারবো। জি, অনেকটাই তাই মনে হচ্ছে যে বিএনপি যেটি মনে করছে তারা আসলে ডিসেম্বর কিংবা জুন নিয়ে তাদের আশঙ্কা, চেয়ে বড় আশঙ্কা হলো যে নির্বাচনটা যত পিছিয়ে দেয়া যায়, কোনো একটা গোষ্ঠী হয়তো এমন কোনো তৎপরতা চালাচ্ছে, বিএনপির কাছে তেমনটি মনে হচ্ছে, এবং তারা হয়তো চাইছে একটা নির্বাচনের ডেট চলে আসুক, অর্থাৎ একেবারে স্পেসিফিক রোডম্যাপ যেটি আমরা বলি, অমুক তারিখে নির্বাচন, অমুক তারিখের তফসিল ঘোষণা, এর আগে ভোটার তালিকা প্রণয়ন, ভোটার তালিকা যাচাই বাছাই থেকে শুরু করে নানা বিষয়গুলো যদি সরকার নিয়ে আসতে পারে এবং বিএনপিকে আসলে সন্দেহের জায়গায় না রেখে আস্থার মধ্যে যদি আনতে পারে, তখন হয়তো এই গণতান্ত্রিক অভিযাত্রা অনেক বেশি সহজ হবে। প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে জানতে চাই, সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে, অর্থাৎ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একসাথে এক তালে আন্দোলন, রাজপথে রক্ত দিয়েছে, তাদের মধ্যে এখন যে অবিশ্বাস, সন্দেহ, পরস্পরের প্রতি বিদ্বেষ দেখা যাচ্ছে। পড়ছিলাম একটু আগে যে বিবিসি বাংলায় মির্জা আব্বাস বলছিলেন যে স্টার্লিং আনা হয়েছে মিয়ানমারের আর্মির জন্য, অর্থাৎ কথা বলতে গিয়ে এমন কিছু কথাও বলে ফেলছে যেগুলো পুরো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, সেসব বিষয় তারা বলছে। এই বিদ্বেষটা কি শুধুমাত্র ক্ষমতার রাজনীতির জন্যই তারা করছে, ক্ষমতায় যাওয়ার জন্যই করছে? যদি করে থাকে তাহলে তো মানুষ আবার কি বলার শুরু আছে, যে যায় লঙ্কা সে রাবণ হতে যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি আসলে শেষের যে উক্তিটা সেটাই আসলে দাঁড়ায় আর কি, যদি এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করি। দেখুন, জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে যেটা, একটা স্বৈরাচারী সরকারের যে পতন আহ, বলেন বা যে বিপর্যয় যেটাই বলেন, সেটা হয়েছে কিন্তু কতগুলো এসেনশিয়ালি অনেকগুলো গ্রাউন্ডে: বৈষম্যমূলক আচরণ, করাপশন এবং স্বেচ্ছাচারিতা, এর জন্যই কিন্তু এটা পতন হয়েছে। এবং ৩,০০০-এর মতো প্রায় লোক মারা যায় এবং আমরা জানি যে অনেক ইনজিউর্ড হয়েছে, এখনো পর্যন্ত তারা সাফার করছে। তো মূলত এই তত্ত্বাবধায়ক সরকারটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, তার মূল যেটা আপনার পিছনের যে চালিকা শক্তি, সেটা হচ্ছে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। দ্যাট ইজ দ্য মেইন থিং। কিন্তু আপনি দেখুন, এটা করতে গিয়ে যেটা দরকার সেটা হচ্ছে সংস্কার। অর্থাৎ 15 থেকে 16 বছরে যেটা দলীয়করণ করা হয়েছে, ডক্টর নকিবুর রহমান যেটা বলেছেন, প্রতিষ্ঠানগুলো শেষ করে দিলে কিছুই থাকে না। প্রতিষ্ঠানগুলো এমন হয়েছিল 15-16 বছর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত দেখা গেছে এবং আর্মি পর্যন্ত এভরিহোয়ার এমন ভাবে পলিটিক্যালাইজ করে ফেলেছে, যার পক্ষে যেটা দিয়ে এখন বর্তমানে বিশেষ করে পুলিশ প্রশাসন, আপনি নির্বাচন করতে গেলে তো, যেটা আপনার সুষ্ঠু অবাধ নির্বাচন যেটা বলছি, পিসফুল যে নির্বাচন, সেটা করতে গেলে তো আপনার প্রশাসন দরকার, পুলিশের দরকার। সেখানেও কিন্তু আপনার দেখুন কোনোভাবে এখন কিন্তু গভর্নমেন্ট যেটা আছে, তত্ত্বাবধায়ক সরকার, দ্যাট টেক এ লং টাইম, অ্যাকচুয়ালি 8-9 মাস হয়ে গেল, যেমন কেউ চায় না। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কোনো দিনই সম্ভব না যেটা আমরা দেশে দেখতে পাচ্ছি সেটা প্রতিষ্ঠা করা, আবার গণতন্ত্র পুনরুদ্ধার করে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করা, সেটা কোনো মতেই সম্ভব না যদি আপনি এই সংস্কারগুলো না করেন। কারণ এখন ইউ ক্যান নট রিলাই অন এনি ওয়ান, বিকজ ইটস সো পলিটিক্যালাইজড। আমরা পুলিশের ভূমিকা দেখেন বর্তমানে, বা সরকারের যে আপনার প্রশাসন, যে ক্যাডার সার্ভিসের যে আপনার রোলটা, সো দেয়ার আর কনসার্নিং থিং। সো আপনি যদি এগুলো সংস্কার, এখন কথা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনার কি কম সংস্কার চান, বেশি সংস্কার চান, আমাকে বলেন। আমি তো এখানে থাকার জন্য আসিনি, নিয়ে আসছি আমার দেশকে, এটাকে সেভ করার জন্য। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, 8-9 মাসে এরা বোধহয় অনেক বেশি আরো সংস্কার করতে পারতো, কিন্তু সেটা করতে পারে নাই। হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট নো প্রতিবন্ধকতা গুলো, আমি তো ইন্টারনালি সার্ভ করছে না। সুতরাং এইটা সংস্কার, বিশেষ করে কয়েকটা জিনিস যদি না করা হয়, যে পুলিশ প্রশাসন, এগুলো ছাড়া আপনি কিন্তু কোনো মতে কিন্তু সুষ্ঠু অবাধ ন্যায়পরায়ণ নির্বাচন করতে পারবেন না। হ্যাঁ, কেউ চাচ্ছে না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারি মানে অনেকে বলছে 5 বছর থাকুন, আরো এই করুন, সেটা লিডারশিপের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই বলছে, যেভাবেই বলুক না কেন। দেখেন, আমার কাছে মনে হয় যে সব দলীয়, অর্থাৎ বিএনপি থেকে আরম্ভ করে, কমিউনিস্ট পার্টি থেকে আরম্ভ করে, জামাত থেকে আরম্ভ করে, প্রত্যেকের সমর্থন ছাড়া এইগুলো কিছুই তত্ত্বাবধায়ক সরকার করতে পারবে না। এবং যদি না করে, তাহলে আপনি যে বলছেন যে রাবণ আর লঙ্কা, আবারও কি সে একই পথে আমরা ফিরে গেলাম? So what is the use of this sacrificing the lives of these young student and younger population? They are the one actually who fall down the government, that autocratic বলেন যেটা বলেন আর কি। তো তাদের তো আত্মাহুতিটা তো বৃথা যাবে যদি আবারও চেয়েছি। কারণ আমরা জানি 16 বছরের বিশেষ করে পলিটিশিয়ান বলেন বা দেশের শিল্পপতি বলেন, যেভাবে আমরা দেখছি এখন শুনছি করাপশন গুলো আর কি, দে আর স্টিল দেয়ার, ডনই হয়। কিছু প্রিয় কতিপয় অনেকে চলে গেছে বিদেশে, and they have the resources, they have the control,
সো হাউ আর ইউ গোয়িং টু ফেস ইট? যদি আপনি, আমি বলছি না যে ইফ they are going to be elected, those people, party platforms are about whatever it is, again it's going to be the same thing. So why we have, shed our blood? তো আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিজেদের কিছুটা কিন্তু আপনার ধৈর্য রেখে, যেই কারণে আজকে এই দেশটা এই পর্যায়ে আসছে, যে অন্ততপক্ষে একটা স্বৈরাচারী বলুন বা যেটাই বলুন সরকার থেকে দেশটাকে রক্ষা করেছে, সেটাকে আপনি ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক ইট ব্যাক এগেইন, রাদার ইউ ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড। সেই জন্য আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার কিছুই করতে পারবে না যদি পলিটিক্যাল পার্টিগুলো অ্যালায়েন্সে না থাকে, বা একটা সমঝোতা বা ডায়ালগ যেটা বলেন, যেটা আমি দেখছি টাইম টু টাইম ডক্টর মোদি ইউনুস ইজ ট্রাইং টু ডু ইট, বাট এখন কোঅপারেশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কতগুলা স্টেটমেন্ট দেখে মনে হয় যেন ক্ষমতার জন্য তারা হয়ে গেছে, এতদিনকে ওয়েট করতে হবে। এখন নেক্সট স্টেপ আমরাই যাবো, বিএনপি তো তাই মনে করছে যে আমরাই যাবো। আমি জানি না মানুষই বিচার করবে সেটা কে যাবে, আমার কোনো ইন্ডিভিজুয়াল পার্টির প্রতি কোনো ইয়ে নাই, আপনার সাবস্ক্রাইব করি না, কিন্তু আমার মনে হচ্ছে দেশকে রক্ষা করতে গেলে আমাদের মধ্যে কিছুটা ধৈর্য সহনশীলতা থাকতে হবে এবং কোঅপারেশন থাকতে হবে। দেশ কিন্তু একটা সংখ্যাজনক অবস্থায় দাঁড়িয়ে আছে। এক্সটার্নাল ফোর্সেস, নেইবারিং ফোর্সেস বলেন, আপনার বাংলাদেশকে সবসময় কিন্তু একটা চিত্রায়িত করতেছে একটা টেরোরিজম একটা বোগাস থিং। এটা বাংলাদেশকে বলা হয়, মুসলমানদেরকে বলা হয়। আপনি কিন্তু সেটা যদি আপনি সারা বিশ্বে যদি পর্যালোচনা করে দেখেন, ইটস এ বুগিম্যান কাইন্ড অফ থিং, দে আর অ্যাকচুয়ালি মেকিং ইট, অনলি থিং যে পার্শ্ববর্তী দেশ বলছে টেরোরিজম বাংলাদেশে, আর টেরোরিজম তো পার্শ্ববর্তী দেশ আরো বেশি হচ্ছে। The way actually you are suppressing the certain groups of people's rights, privileges, freedom, ওগুলো নিয়ে তো কথা বলা হয় না, শুধু বাংলাদেশের নিয়েই কথা বলা হচ্ছে। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে whatever external force you subscribe, you belong to, ধৈর্য রাখুন দেশের জন্য। আপনার যদি মিনিমাম দেশপ্রেম থাকে, তাহলে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে বাংলাদেশের মানুষ আবারও 4 আগস্টে ফিরে যায়, অর্থাৎ 5 আগস্ট যে সম্ভাবনা তৈরি হয়েছে এটি ধরে রাখা দায়িত্ব কিন্তু এখন যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তাদের, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়েই তারা হয়তো রাজনৈতিক দলগুলো এই সংস্কারের পথে এগিয়ে যেতে পারে, একটা সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যেতে পারে এবং একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। কথা বলবো, এখানে একটা অপপ্রচার চালানো হচ্ছে, যেটা বলা হচ্ছে যে অতীতে তত্ত্বাবধায়ক সরকার 3 মাস 4 মাস, কিন্তু এটি কিন্তু অতীতের যে তত্ত্বাবধায়ক সরকারের মতো না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। সরকারটা আসছে কিন্তু একটা বিরাট একটা অভ্যুত্থান বিপ্লবের ফলে। সুতরাং ইউ ক্যানট কম্পেয়ার দিস ইন্টারিম গভর্নমেন্ট উইথ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট দ্যাট উই হ্যাড ইন দ্য পাস্ট। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।